আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি অর্থনীতি প্রথম পত্র অধ্যায় ২ থেকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, যেটাকে ইংলিশে বলা হয় ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। ল মানে হচ্ছে বিধি, ডিমিনিশিং মানে হচ্ছে ক্রমহ্রাসমান, আর মার্জিনাল ইউটিলিটি মানে হচ্ছে প্রান্তিক উপযোগ। তো আসি, আমরা এই উপযোগ কথাটি কোথা থেকে আসলো এবং সম্প্রসারিত কোথা থেকে হলো এবং কে অর্থনীতিতে এর প্রয়োগ করলো, এই বিষয়গুলো জানার চেষ্টা করি। সামাজিক বিজ্ঞানে উপযোগবাদ হিসেবে উপযোগ তত্ত্বের অবতারণা করেন ইংরেজি দার্শনিক জেরেমি বেনথাম। তিনি 1848 সাল থেকে 1831 সাল পর্যন্ত উপযোগ তত্ত্বের অবতারণা করেন। পরবর্তীতে উইলিয়াম স্ট্যানলি জেভেন্স, তিনি 1835 সাল থেকে 1882 সাল পর্যন্ত এই উপযোগ তত্ত্বের সম্প্রসারণ করেন এবং অর্থনীতিতে এর প্রয়োগ করেন। এবং উইলিয়াম স্ট্যানলি জেভেন্সের পরবর্তীতে অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল 1890 সালে তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এ ক্রমহ্রাসমান উপযোগ বিধিটি ব্যাখ্যা করেন। তো আসুন আমরা এই বিধিটি প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করার চেষ্টা করি, চিত্রের সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করি। আর আপনারা যারা ক্লাসটা দেখতেছেন, যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ফলো দিবেন ভাইয়া, আর শেয়ার করবেন যাতে আপনাদের ছোট ভাই, বোন এবং আপনাদের বন্ধু ক্লাসটি দেখতে পারে এবং উপকৃত হয়। তো আসুন, ক্রমহ্রাসমান উপযোগ বিধিটি কাকে বলে এবং এই বিধিটি কিভাবে ব্যাখ্যা করা যায়। আচ্ছা, 1890 সালে অধ্যাপক মার্শাল বলেন, কোন নির্দিষ্ট সময়ে কোন ব্যক্তি কোন বিশেষ দ্রব্যের মজুদ বৃদ্ধির ফলে যে অতিরিক্ত উপযোগ লাভ করে তা মজুদ বৃদ্ধির সাথে সাথে ক্রমশ কমতে থাকে, মানে ক্রমশ হ্রাস পেতে থাকে, ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। এবং নির্দিষ্ট সময়ে অন্যভাবে বলা যায়, নির্দিষ্ট সময়ে কোনো ভোক্তা যদি একটি দ্রব্যের ক্রমশ অধিক পরিমাণ ভোগ করতে থাকে তখন ওই দ্রব্যের অতিরিক্ত এককগুলো হতে সে ক্রমশ কম উপযোগ লাভ করে এবং এর জন্য সে ক্রমশ কম মূল্য দিতে প্রস্তুত থাকে। ভোক্তার এই কম মূল্য দেওয়ার প্রবণতাকেই অর্থনীতিতে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি বা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। তবে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি যদি আমরা চিত্রের মাধ্যমে প্রমাণ করতে যাই বা যুক্তি দেখাই, সেক্ষেত্রে আমাদের কিছু অনুমতি বা কিছু শর্ত আমাদেরকে মানতে হবে। সেই শর্তটাগুলো কি আমরা একটু দেখার চেষ্টা করি। 1 নম্বর যে শর্ত আছে, অনুভূতির শর্ত, মানে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করতে গেলে এই শর্তগুলো ফিল আপ করতে হবে। যেমন প্রথমে এখানে লেখা আছে উপযোগের পরিমাপযোগ্য। উপযোগটা কি হয়? পরিমাপযোগ্য, যা উপযোগটাকে পরিমাপ করা যায়। দ্বিতীয়টা হচ্ছে অর্থের প্রান্তিক উপযোগ স্থির। অর্থের মানে মূল্য বা দামের প্রান্তিক উপযোগটা কি হবে? স্থির হবে। স্থির মানে হচ্ছে সরল রেখা বরাবর যাবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে দ্রব্যের সকল একক সমজাতীয় হবে। আমরা যে সকল দ্রব্য ভোগ করব সেগুলো সকল হবে কি? সমজাতীয়, মানে একই জাতীয় হবে। 4 নম্বর হচ্ছে ভোগের ক্ষেত্রে কোনো ব্যবধান নেই। ভোগের ক্ষেত্রে কি নেই? ব্যবধান নেই। শুধু এখানে একক ধরা হয়েছে। কি ধরা হয়েছে? একক ধরা হয়েছে। ভোক্তার রুচি, পছন্দ এবং অভ্যাস স্থির। এখানে ভোক্তার রুচি, পছন্দ এবং অভ্যাসটা কি হবে? স্থির হবে। তারপর হচ্ছে 6 নম্বরটা হচ্ছে অর্থের মাধ্যমে পরিমাপ করা যায়। এই উপযোগটা কি করা যায়? অর্থের মাধ্যমে পরিমাপ করা যায়। 7 নম্বরটা হচ্ছে ভোগকৃত দ্রব্য অন্য দ্রব্যের উপর নির্ভর করে না বা নির্ভরশীল নয়। আমরা যে দ্রব্যটি ভোগ করতেছি সেটা অন্য দ্রব্যের উপর নির্ভরশীল নয়। এখন আসুন আমরা চিত্রের সাহায্যে এই বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করি। আমি মিশাই দিলাম, এটা কিন্তু ভিডিওটাকে বা আমার কথাগুলো আপনারা আটকায়া থেমে থেমে আপনারা কিন্তু কথাগুলো লিখে নিতে পারেন। আচ্ছা, আমি চিত্র অঙ্কন করি। প্রথমে আমরা লম্ব অক্ষ
পরবর্তীতে ভূমি অক্ষ, লম্ব অক্ষকে আমরা ও ওয়াই সরি এবং ভূমি অক্ষ ও এক্স নিলাম, ভূমি অক্ষ আমরা ও এক্স নিলাম। এখন এই লম্ব অক্ষ বরাবর আমরা ধরবো হচ্ছে দাম। কি ধরবো বলেন তো? দাম, দ্রব্যের কি ধরবো? দাম বা মূল্য। এবং প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগকে আমরা এমইউ দ্বারা প্রকাশ করে থাকি। প্রান্তিক উপযোগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এমইউ, মার্জিনাল ইউটিলিটি। এই যে মার্জিনাল ইউটিলিটি মানে হচ্ছে প্রান্তিক উপযোগ, এমইউ লিখলাম। তাহলে আমরা লম্ব বরাবর কি লিখলাম? দাম প্লাস হচ্ছে মার্জিনাল ইউটিলিটি অর্থাৎ প্রান্তিক উপযোগ। আর ভূমি অক্ষ বরাবর আমরা লিখবো হচ্ছে দ্রব্যের পরিমাণ। কিসের পরিমাণ বলেন তো? দ্রব্যের পরিমাণ। আচ্ছা, এখানে একটা বিন্দু নিলাম, তার নাম দিলাম হচ্ছে এম। এটা এ, এটা বি, এটা সি, ডি, ই, এফ, এটা হবে একটা নিলাম আমরা, এখানে একটা বিন্দু নিলাম, সেটার নাম নিলাম হচ্ছে জি, অর্থাৎ এ বি সি ডি ই এফ জি। আর এখানে একটা বিন্দু নিলাম, তার নাম দিলাম হচ্ছে পি। এখানে একটা নিলাম, তার নাম দিলাম, আচ্ছা এখানে নিলাম, তার নাম দিলাম হচ্ছে কিউ। এখানে নিলাম, তার নাম দিলাম হচ্ছে কিউ আর। এখানে একটা নিলাম, তার নাম দিলাম হচ্ছে কিউ আর এস। এখানে একটা নিলাম, তার নাম দিলাম আমরা টি। আমরা একটু যোগ করার চেষ্টা করি, যোগ করার চেষ্টা করি প্লিজ। আপনারা স্কেল দিয়ে অনেক সুন্দর করে আঁকাতে পারবেন। আমি যেহেতু স্কেল ব্যবহার করতেছি না এখানে, বাঁকা হতে পারে, কিছু মনে করবেন না। আর এই গ্যাপ গুলো কম বেশি হতে পারে। ওকে ওকে ঠিক আছে। আমরা পি বিন্দুতে আমরা মূল্য দিলাম হচ্ছে 5 টাকা। কত টাকা? 5 টাকা। আচ্ছা দেখি আমরা এখানে 5 টাকা। এই কিউ বিন্দুতে এখানে দিলাম হচ্ছে 4 টাকা। এখানে দিলাম আমরা 3 টাকা সমমূল্য। এখানে দিলাম 2 টাকা সমমূল্য। এখানে দিলাম আমরা 1 টাকা সমমূল্য। আচ্ছা, আমরা এইভাবে চিত্রটা অঙ্কন করব। আর এখানে আমরা লিখলাম হচ্ছে, সরি এটা সরল রেখা হবে, হ্যাঁ আচ্ছা এটা সরল রেখা হবে, আপনারা ধরে নেবেন। এখানে দিলাম হচ্ছে জি, এখানে দিলাম এইচ। আচ্ছা, এখন চিন্তা করুন, আমরা যদি এখন লিখতে যাই তাহলে আমরা সর্বপ্রথম লিখবো হচ্ছে চিত্রে ও এক্স অক্ষ বরাবর দ্রব্যের পরিমাণ, এক্স দ্রব্যের পরিমাণ, তাই না? ও এক্স অক্ষ বরাবর কি? দ্রব্যের পরিমাণ। এবং লম্ব অক্ষ ও ওয়াই বরাবর লিখবো আমরা দাম এবং প্রান্তিক উপযোগ। এখন আমরা যদি চিন্তা করি, এক্ষেত্রে দেখেন পি বিন্দুতে যদি চিন্তা করি, আমরা কোন বিন্দুতে চিন্তা করতেছি? শুধু পি তে চিন্তা করতেছি, এই পি তে চিন্তা করতেছি। পি তে কোনো ভোক্তা ও এ, ও থেকে এ পরিমাণ এককের জন্য, এখানে লিখে নেই, পি বিন্দুতে, পি বিন্দুতে ভোক্তা ও এ এককের আচ্ছা ওই এককের জন্য 5 টাকা দিতে ইচ্ছুক, দিতে ইচ্ছুক। এবং উপযোগের পরিমাণ পাবে হচ্ছে, উপযোগের পরিমাণ পাবে আমরা, দেখুন উপযোগ ওই এককের জন্য আমরা কত টাকা দিতে চাচ্ছি, লক্ষ্য রাখুন কত টাকা। এই যে দেখেন শূন্য থেকে, এই যে এইখানে শূন্য থেকে এই পরিমাণ আমরা দিতে চাচ্ছি, মানে কত টাকা? 5 টাকা না? হ্যাঁ আমরা 5 টাকা দিতে চাচ্ছি, 5 টাকা দিতে ইচ্ছুক। সেক্ষেত্রে উপযোগ পাবে, সেক্ষেত্রে উপযোগ পাবে পি থেকে এ পরিমাণ, পি থেকে এ পরিমাণ উপযোগ পাবে কি বলেন তো? উপযোগ আমরা সংক্ষেপে লিখলাম, উপযোগ পাবে হচ্ছে কি পরিমাণ? এই যে পি থেকে এ পরিমাণ উপযোগ পাবে, পি থেকে এ পরিমাণ উপযোগ পাবে।
আমাকে একটু ঠান্ডা লেগেছে, আপনারা কিছু মনে করবেন না। পরবর্তীতে দেখেন আমি বিষয়টা বলতেছি, এই যে লম্ব অক্ষ বরাবর, এই যে লম্ব অক্ষ বরাবর হাতের বাম পাশে এগুলো হচ্ছে দাম, লম্ব অক্ষ বরাবর হাতের ডান পাশে এগুলো হচ্ছে উপযোগ পরিমাণ। ঠিক আছে, বুঝাতে পেরেছি? তাহলে একটু লক্ষ্য রাখুন, তাহলে আমরা ও এ এককের জন্য, ও এ এককের জন্য 5 টাকা দিতে ইচ্ছুক ভোক্তা, ও এককের জন্য 5 টাকা দিতে ইচ্ছুক, সে উপযোগ পাবে কি পরিমাণ? পি এ পরিমাণ উপযোগ পাবে। এখন আমি যদি কিউ বিন্দুতে চিন্তা করি, এই কিউ বিন্দুতে চিন্তা করি, কিউ বিন্দুতে ভোক্তা, ভোক্তা কিউ বিন্দুতে কি পরিমাণ দিচ্ছে দেখেন একটু। কিউ বিন্দুতে জন্য ভোক্তা দিচ্ছে এ থেকে বি এককের জন্য, এ থেকে বি এককের জন্য সে আমি লিখলাম এ থেকে, অর্থাৎ এ বি এককের জন্য, এ বি এককের জন্য কত টাকা দিতে ইচ্ছুক দেখেন, কত টাকা দিতে ইচ্ছুক, সবাই একটু মনোযোগ দেন, কত টাকা দিতে ইচ্ছুক কিউ বিন্দুতে, কত টাকা দিতে ইচ্ছুক? 4 টাকা দিতে ইচ্ছুক। এই যে 4 টাকার বিনিময়ে 4 টাকা দিতে ইচ্ছুক, এবং উপযোগ পাবে কতটুকু দেখেন তো, উপযোগ পাবে হচ্ছে কিউ বি পরিমাণ, উপযোগ পাবে হচ্ছে কিউ বি পরিমাণ, এখানে পরিমাণ ধরে নেবেন আপনারা। এখন আবার যদি সে ভোক্তা আরো একটা একক ক্রয় করতে চায়, অর্থাৎ বি থেকে সি এককে যদি যায়, এই যে বি থেকে সি একক এখন ভোক্তা ক্রয় করতে চায়, সেক্ষেত্রে কি পরিমাণ টাকা দিতে হবে লক্ষ্য রাখুন। আর বিন্দুতে, আর বিন্দুতে কয় টাকার বিনিময়? আর বিন্দুতে আমরা লিখতে পারি, আর বিন্দুতে অন্য একটা রং ব্যবহার করি বা মার্কার ব্যবহার করি, আর বিন্দুতে, আর বিন্দুতে ভোক্তা কি পরিমাণ দেখেন, এই যে বি থেকে সি পরিমাণ, বিসি এককের জন্য কয় টাকা দিতে প্রস্তুত? 3 টাকা দিতে প্রস্তুত, 3 টাকা দিতে ইচ্ছুক, সেক্ষেত্রে উপযোগ কি পরিমাণ পাবে দেখেন, আর সি পরিমাণ, সেক্ষেত্রে উপযোগ পাবে হচ্ছে, উপযোগ পাবে হচ্ছে আর সি পরিমাণ। আমার কথা কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? এখন লক্ষ্য রাখুন এখানে পি এ উপযোগ কমতেছে কিনা দেখেন তো, এটা বড়, পি এ থেকে বড়, উপযোগটা সে কমছে, তারপরে আর থেকে সি আসছে, এই উপযোগটাও কমতেছে। এখন আমরা যদি এস বিন্দুতে চিন্তা করি, এস বিন্দুতে সবাই একটু মনোযোগ দেন, এস বিন্দুতে, এস বিন্দুতে, এস বিন্দুতে ভোক্তা, এক্স বিন্দুতে ভোক্তা আরো উপযোগ কিনতেছে, সি থেকে ডি পর্যন্ত কিনতেছে, কি কিনতেছে? সি থেকে ডি একক ক্রয় করতে ইচ্ছুক, তাহলে সি থেকে ডি এককের জন্য, অর্থাৎ সিডি এককের জন্য, সিডি এককের জন্য, এককের জন্য এই যে দেখেন সিডি একক, তার মানে এস বিন্দুতে, এস বিন্দুতে কত টাকা দিতে ইচ্ছুক? 2 টাকা, 2 টাকা দিতে ইচ্ছুক, সেক্ষেত্রে উপযোগ পাবে কি পরিমাণ দেখেন তো একটু, উপযোগ কথা লিখবেন, আমি সংক্ষেপে লিখলাম, উপযোগ পাবে কিটুকু দেখেন, সি থেকে ডি বিন্দু, তো আপনারা একটু চেষ্টা করেন, এস ডি পরিমাণ, কি পরিমাণ? এস ডি পরিমাণ উপযোগ পাবে। এখন এই কথা যদি আরো উপযোগ ক্রয় করতে চায়, ভোক্তা যদি আরো উপযোগ করতে ক্রয় করতে চায়, অর্থাৎ এই যে ডি থেকে ই পর্যন্ত উপযোগ করবে টি বিন্দুতে, এখন আমরা টি বিন্দুতে লিখব, টি বিন্দুতে, টি বিন্দুতে ভোক্তা ডিই, ডিই এককের জন্য, ডিই এককের জন্য, এককের এখানে লিখবো হচ্ছে জন্য কয় টাকা দিতে প্রস্তুত দেখেন তো, কত টাকা দিতে? 1 টাকা দিতে প্রস্তুত, 1 টাকা দিতে ইচ্ছুক, সেক্ষেত্রে আমরা উপযোগ পাবো কি বলেন তো, উপযোগ পাবো আমরা টিই পরিমাণ, কি পরিমাণ? টিই পরিমাণ। ভোক্তা যদি আরো এক একক ক্রয় করতে চায়, অর্থাৎ ই থেকে এফ বিন্দু পর্যন্ত ক্রয় করতে চায়, সেক্ষেত্রে কিন্তু উপযোগ হচ্ছে 0। এখন ভোক্তা আমরা লিখতে পারি এখানে এফ বিন্দুতে, কোন বিন্দুতে? এফ বিন্দুতে, এফ বিন্দুতে, এফ বিন্দুতে ই এফ এককের জন্য, ই এফ এককের জন্য
এককের জন্য 0 টাকা দিবে। কি টাকা দিবে? 0। আর কিনতে চাইবে না। সে আর কি করতে চাইবে না? কিনতে চাইবে না। এইএফ এককের জন্য উপযোগ হবে হবে 0। উপযোগ কি হবে বলুন তো? 0। কারণ ভূমি অক্ষ বরাবর এখানে তার উপযোগ নেই। লম্ব আছে কি এখানে? নাই। সুতরাং এখানে উপযোগ 0। এখন ভোক্তা যদি আরো এফ থেকে জি একক পর্যন্ত ক্রয় করতে চায়, এফ থেকে জি একক পর্যন্ত ক্রয় করতে চায়, এফ থেকে জি একক পর্যন্ত ক্রয় করতে চায়, সেক্ষেত্রে উপযোগ কিন্তু এই যে নিচের দিকে গেল, তার মানে হচ্ছে উপরের দিকে, এখান থেকে উপরের দিকে ধনাত্মক উপযোগ, আর এই যে এই থেকে এই ও এক্স অক্ষ বরাবর নিচের দিকে ঋণাত্মক উপযোগ। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? আমরা বুঝাচ্ছি এই জি বিন্দুতে উপযোগ পরিমাণটা হচ্ছে ঋণাত্মক। জি বিন্দুতে উপযোগ কি হচ্ছে বলেন তো? এখানে ঋণাত্মক হচ্ছে। এখানে উপযোগ হলো ঋণাত্মক। অর্থাৎ এখানে উপযোগ হচ্ছে মাইনাস জি এইচ। আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি যে যখন কোনো ভোক্তা একই জাতীয় দ্রব্য ক্রয় করতে থাকে এবং ভোগ করতে থাকে, একক ক্রয় করতে থাকে, ভোগ করতে থাকে, সে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার পরেও ধীরে ধীরে পি এ থেকে উপযোগ বেশি ছিল, কি তারপরে একটু কমে গেল, সেটা কিউ বি হলো, আর একটু কমে গেল আর সি হলো, আর একটু কমে গেল এস ডি হলো, আর একটু কমে গেল টিই হলো, এফ বিন্দুতে উপযোগ 0। এখন আসুন জি বিন্দুতে যদি আরো একক ক্রয় করতে চায়, এফ জি একক ক্রয় করতে চায়, সেক্ষেত্রে উপযোগ হবে ঋণাত্মক। সেক্ষেত্রে উপযোগ হবে ঋণাত্মক, অর্থাৎ উপযোগ হলো ঋণাত্মক। এই যে জিএইচ, এখানে বুঝাতে পারছি? এই জিএইচ হচ্ছে কি? ঋণাত্মক উপযোগ, অর্থাৎ এখানে উপযোগের পরিমাণ হচ্ছে মাইনাস জিএইচ। সুতরাং ক্রমহ্রাসমান যখন কোনো ভোক্তা একই দ্রব্য ক্রমান্বয়ে ভোগ করতে থাকে, ধীরে ধীরে তার উপযোগ কমতে থাকে। আর এই উপযোগ কমার পদ্ধতি অর্থনীতিতে হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এখন এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কিছু সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতা নিয়ে একটু আলোচনা করি। আমি মনে হয় এই পর্যন্ত আপনার ক্লাসটা বুঝতে পেরেছেন। আপনারা ক্লাসটা অবশ্যই শেয়ার দিবেন, বন্ধুরা যারা দেখতে পায় আপনারা অবশ্যই এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি বেশি বেশি শেয়ার দিবেন। এখন আসুন এই প্রান্তিক উপযোগ বিধি আমরা একটু সীমাবদ্ধতা আলোচনা করি। আমরা আগেই এর অনুমতির শর্তগুলো আলোচনা করেছিলাম, যে বলেছিলাম হচ্ছে দ্রব্যের উপযোগ পরিমাপযোগ্য, অর্থের প্রান্তিক উপযোগ স্থির, ভোক্তার রুচি, আর্থিক আয় এবং পছন্দ স্থির, উপযোগের পরিমাপ পরিমাপযোগ্য। আচ্ছা, দ্রব্য অন্য দ্রব্যের উপর নির্ভর করে না। এখন আমরা দেখি এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। দ্রব্যের একক এর পরিমাণ, দ্রব্যটি একক যদি পরিমাপ না করা হয়, আমি আগেই বলছি দ্রব্য পরিমাপযোগ্য, যদি পরিমাপ করা না যায় তাহলে অবশ্যই কিন্তু এটা ব্যতিক্রম, এটা উপযোগ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সাথে মিলতেছে না। দ্বিতীয় হচ্ছে অভ্যাস রুচির পরিবর্তন। মানুষের অভ্যাস এবং রুচির পরিবর্তন হলে বিধিটি এই কার্যকর হবে না। মানুষের রুচির অভ্যাস স্থির থাকতে হবে। যদি স্থির না থাকে তাহলে কিন্তু এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কার্যকর হবে না। সময়ের ব্যবধান, আমরা বলেছি না এখানে সময়ের কোনো ব্যবধান নেই। যদি কোনো ভোক্তার সময়ের ব্যবধানে ভোগ করতে থাকে, সেক্ষেত্রে এই বিধিটি কার্যকর হবে না। শখের দ্রব্য, মানুষ শখের দ্রব্য মানে শখের বশে অনেক কিছু কি করে রাখে? সংরক্ষণ করে রাখে, কিন্তু এই সংরক্ষণের আকাঙ্ক্ষা বৃদ্ধি পেতেই থাকে। এক্ষেত্রে কখনো কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হবে না। কারণ আমি যত আমার শখের জিনিস আছে আমি ধীরে ধীরে সেগুলো সংগ্রহ করে রাখতে রাখবো। পৃথিবীতে আমার যেটা শখ হবে আমি সেটা সংরক্ষণ করতে রাখতে পারবো। সেক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হবে না। নেশার দ্রব্য, যারা নেশা করে তাদের কাছে কিন্তু ক্রমহ্রাসমান, তাদের নেশা করার চাহিদা কিন্তু কমবে না। তারা যত নেশা করবে তাদের কাছে তত ভালো অনুভব করবে। এক্ষেত্রে নেশার দ্রব্য ক্ষেত্রে এই প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হবে না। 2 নম্বর হচ্ছে, শেষ নম্বর হচ্ছে
তোমার আয় বৃদ্ধি। মানুষের আয় বৃদ্ধি পেলে তার ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। কিন্তু ক্রমহ্রাস এবং প্রান্তিক উপযোগ বৃদ্ধির ক্ষেত্রে আমরা বলছিলাম মানুষের রুচি, অভ্যাস এবং আয় স্থির হতে হবে। যদি স্থির না হয় সেক্ষেত্রে কিন্তু এই বৃদ্ধিটি কার্যকর হবে না। এরপরে আসুন হচ্ছে কৃপণ ব্যক্তি। কৃপণ ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধিটি কার্যকর হবে না। যদি ব্যক্তিটি কৃপণ হয় সেক্ষেত্রে কিন্তু প্রান্তিক উপযোগ বৃদ্ধিটি কার্যকর হবে না। বিকল্প পরিপূরক দ্রব্য। একটা দ্রব্য আমরা ভোগ করতে চাই কিন্তু তার বিকল্প আরেকটা দ্রব্য আছে, সেই রকম দ্রব্য কিন্তু এই প্রান্তিক উপযোগ বিধির ক্ষেত্রে কার্যকর হবে না। এই বিষয়গুলো হচ্ছে প্রান্তিক উপযোগ বিধি কার্যকরের সীমাবদ্ধতা। আমি আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন। যদি ক্লাস বুঝতে পারেন অবশ্যই এটা শেয়ার দেবেন। আর যারা আমার ক্লাসগুলো ইউটিউবে দেখতে চান তাহলে ইউটিউবে সার্চ বারে গিয়ে লিখবেন @PCC অফিসিয়াল 1। আমার চ্যানেলের নাম আসবে MS ইকোনমিক্স একাডেমি। আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং এইচএসসি 26 ব্যাচের জন্য আমি কিছু ইয়ে দিব। যারা আমাদের শিবগঞ্জ এরিয়াতে আছেন, মহাস্থান এরিয়াতে আছেন, অর্থাৎ শিবগঞ্জ থানার মধ্যে আছেন, তারা অবশ্যই আমরা এইচএসসি একাডেমিক ব্যাচ, প্রস্তুতি ব্যাচ এবং স্পেশাল ব্যাচ, এক্সাম ব্যাচ চালু করতে যাচ্ছি, চালু করছি এবং আপনারা এর জন্য যোগাযোগ করতে পারেন আমাদের শিবগঞ্জ MS ডিগ্রি কলেজের পাশে ঈদগাহ মাঠ আছে, ঈদগাহ মাঠের উপর পুকুর আছে, পুকুরের উপরে দেখবেন আমাদের কোচিং এর নাম আছে ইউনিক প্লাস কোচিং সেন্টার। ইউনিক প্লাস কোচিং সেন্টার। সেখানে যোগাযোগ করতে পারেন। আমরা এইচএসসির এখানে যে কোর্সগুলো চালানো হয় সেটা হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী একাডেমিক ব্যাচ, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী একাডেমিক ব্যাচ, এবং এইচএসসি সকল বিষয় এখানে পড়ানো হয়। আইসিটি, ইকোনমিক্স এবং পদার্থ বিজ্ঞান, পৌরনীতি, অর্থাৎ সকল বিষয় এই ইউনিক প্লাস কোচিং সেন্টারে করানো হয়ে থাকে। আপনারা সবাই যোগাযোগ করতে পারেন। ভালো প্রতিষ্ঠানে ভালো শিক্ষা অর্জনের জন্য ভালো প্রতিষ্ঠানে আসুন। আমি এই কথা বলে আমার ক্লাসগুলো শেষ করতেছি। আপনাদের সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।